আপনার মাথায় একটা জিনিস সেট হয়ে গেছে যে আমি ছাড়া বিকল্প কেউ নাই, অল্টারনেটিভ কেউ নাই। আজকে আমি, ও কালকে, 2 দিন পরে আমি, আবার ঘোরাই ফিরে আমরাই তো খেলবো। সোনার হরিণ পেয়ে গেছি ভাই, আর কি লাগে। বাংলাদেশ টিমে যারা খেলে তারা একই চিন্তা করতেছে, বাংলাদেশ টিম যারা চালাইতেছে বিসিবি হর্তাকর্তা যারা, তারা সেম প্রসেস চিন্তা করতেছে। আপনি খেয়াল করে দেখেন সৌম্য সরকার, কারণটা কি, বাংলাদেশ টিম যারা চালাইতেছে তারা যদি বুঝতো ফর্ম কি জিনিস, তাহলে কি সৌম্য সরকার দলের বাইরে থাকতে পারতেন? খেয়াল করে দেখেন 91 রানের যে একটা ইনিংস তিনি খেলেছিলেন, অল্পের জন্য তিনি সেঞ্চুরিটি মিস করলেন ওয়েস্ট ইন্ডিজের সাথে লাস্ট ওডিআই ম্যাচে মিরপুরের মাটিতে, তাহলে কি কারণে তিনি দলের সাথে অন্তর্ভুক্ত নাই? এই প্রশ্নের উত্তর কে কাকে দিবে বা আমরা কার কাছ থেকে নিতে পারি? আপনি খেয়াল করে দেখেন 2008 সালের ঘটনা, ইন্ডিয়া ইংল্যান্ড গিয়েছিল, মারাত্মক বোলিং পিচ ছিল ভাই, ওইখানে কেউই খেলতে পারতেছে না একমাত্র রাহুল দ্রাবিড় ছাড়া, টেস্ট ম্যাচের কথা বলতেছি। সুতরাং বুঝতেই পারতেছেন 2008 সালে কিন্তু সচিন খেলে, কোহলি খেলে, ধোনি খেলে, অনেক বড় বড় নাম কিন্তু টেস্ট দলের সদস্য ছিল। সুতরাং বুঝতেই পারতেছেন সমগ্র মিডিয়াতে কিন্তু একটাই কথা, ইংল্যান্ড ভার্সেস রাহুল দ্রাবিড়। এমন একটা অবস্থায় একটা মাত্র টি-20 ম্যাচ ভারত কি করছে দেখেন, ফ্লোর সাথে চলে গেছে। যেহেতু রাহুল দ্রাবিড় দুর্দান্ত খেলতে পারতেছেন, তিনি ডাবল সেঞ্চুরি করছেন, তিনি সেঞ্চুরি করছেন, তিনি 50 করছেন, তাকে টি-20 দলে ঢোকাই দিছে। তিনি খেলতে পারুক আর নাই পারুক, তিনি একটা মাত্র টি-20 ম্যাচ খেলছেন জীবনে, এটাই তার জীবনের প্রথম ম্যাচ, এটাই তার জীবনের লাস্ট ম্যাচ। সুতরাং বুঝতেই পারতেছেন ভারত কি কাজ করছে, ফ্লোয়ের সাথে চলে গেছে। আর বাংলাদেশ কি করলো, ফ্লোটাকে বন্ধ করে দিল। কারণটা কি, সৌম্য সরকার দারুণ ফ্লোতে ছিল, তাকে আমরা কাট করে দিলাম। এই একটা জায়গায় কিন্তু আমাদের ভুল, এগুলো কিন্তু আমরা মুখস্থভাবে দল নির্বাচন করতেছি, এই কারণে কিন্তু আমরা মুখস্থ রেজাল্ট পাই যে আমরা কিন্তু মিরপুর ছাড়া কোথাও জিততে পারি না, অন্য কোথাও খেললে কিন্তু আমরা হেরে যাচ্ছি। আপনি আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা যে গতকালকে যে একটা দল নিয়ে নামছি, 6 জন ব্যাটসম্যান 5 জন বলার, 2025 সালে এমন কোন টি-20 দল আপনি খুঁজে পাবেন না যেখানে 6 জন প্রপার ব্যাটসম্যান নিয়ে খেলানো হয়, প্রপারের মাঝখানে আবার 2 থেকে 3 জন স্লগার ব্যাটসম্যান। কারণটা কি, বাংলাদেশ দলে মিডল অর্ডার ব্যাটসম্যান বলে একজনও নাই, একমাত্র তহিদ হৃদয় আছে, এছাড়া কাউকে আপনি খুঁজে পাবেন না। এক টপ অর্ডার আর এক হচ্ছে ফিনিশার, জাকির আলী বলেন, শামীম পাটোয়ারি বলেন, এমনকি বাকি যারা আছে তারা কিন্তু সবাই স্লগার ব্যাটসম্যান। তো এমন অবস্থায় আপনি যখন একটা দল নির্বাচন করবেন আর দলে যদি মিডল অর্ডার ব্যাটসম্যান না থাকে তাহলে কিভাবে হবে? বেশ ভালো কথা নাই। এরকম যদি থাকে তাহলে তো আপনাকে টপ অর্ডারকে বলতে হবে ধরে খেলো, 160 রানের টার্গেট, আহামরি টার্গেট না। তাহলে কেন তানজিদ প্রথম 4 বলে 15 করার পরে তিনি কেন পঞ্চম বলে এরকম একটা বাজে শট খেলতে গেলেন? বাজে শট এই কারণে আমি বলতেছি, আপনি তো 150 রানের টার্গেট বা 160 রানের টার্গেট চেস করতেছেন, আপনি 220 রান চেস করতেছেন না, তাহলে কেন আপনি বলে বলে মারার চেষ্টা করতেছেন? আপনি কি নিজেকে আফ্রিদির জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন যে আমি নিজেকে আফ্রিদি বানাবো নিজেকে? আপনার পার্টনার পারভেজ জীবনের কথা বলতেছি, দীর্ঘ 1 বছর কিন্তু একসাথে খেলার পরে কিন্তু উনি ছিটকে পড়ে গেছেন। আপনি যে কয়দিন পরে ছিটকে পড়ে যাবেন না তার কোনো গ্যারান্টি কিন্তু আপনি নিজেকে এখন দিতে পারতেছেন না। আপনি যে একটা স্টার্ট গতকালকে পেয়েছিলেন, এটাকে যদি আপনি কোনো রকমে 40 থেকে 50 নিয়ে যেতে পারতেন, বাংলাদেশ কিন্তু একটা অনায়াসে জয় পায়। দেখেন লিটন কুমার দাস অনেকদিন পরে দলে ঢুকলেন, তিনি রিভার্স সুইপ দিয়ে খাতা খুললেন, এইভাবে কোনো কথা হলো ভাই? এমনকি সাইফ, তিনি কিন্তু এখন কিন্তু সাইফের দুর্বল দিকগুলো বেরিয়ে আসতে থাকবে। যে লেগ সাইড তার ছিল স্ট্রং দিক, এখন কিন্তু লেগ সাইডে কিন্তু গতকালকে তিনি আউট হয়ে গেছেন। হয়তোবা তার ব্যাটে যদি ভালো মতো বলটা লাগতো, হয়তোবা 4 ছক্কা হইতে পারতো কিংবা ক্যাচ আউট নাও হইতে পারতেন। এখন পারতেন আর পারবা এগুলা বাদ দিয়ে দেন। জিনিসটা হচ্ছে কি, বাংলাদেশ টিমে তো মিডল অর্ডার ব্যাটসম্যান নেই, একমাত্র তহিদ হৃদয় যদি আপনি বাদ দেন, নিচে যারা আছে কালকে যারা খেলছে, আপনি জাকির আলীকে নেন নাই, বেশ ভালো কথা। সমস্যা নিচের কাকে, শামীম পাটোয়ারিকে নিছেন আর নিছেন সোহানকে নিছেন। দেখেন সোহান আর হচ্ছে শামীম পাটোয়ারি যে 2টা বলে আউট হয়েছে, এই 2টা বলকে এই ধরনের শর্ট খেলা কি তাদের জায়েজ ছিল? বিশেষ করে শামীম পাটোয়ারি, উনি তো বলে বুঝতে পারেননি, তিনি না দেখে বল লেগ সাইডে খেলতেছেন, অ্যাক্রস দ্য ব্যাট শর্ট খেলতেছেন, স্লো একটা বল, আপনি কি করা উচিত ছিল? সুন্দর মতো মিডনে একটা সিঙ্গেল নেওয়া উচিত ছিল। সোহান অফসাইডের একটা বল খুব সুন্দরভাবে আপনি কাভারে খেলতে পারতেন, মিড অফে খেলতে পারতেন, আপনি কি করলেন, ব্যাকফুটে যে এমন একটা অদ্ভুত একটা শট খেলতে গেলেন, আপনার ইনসাইডে যে আপনার স্ট্যাম্প পড়ে গেল। আমরা তো বুঝতেই পারতেছি না ভাই আপনারা কেন দলে আসেন বা আপনাদেরকে কারা দলে জায়গা দিতেছে। দেখেন ভাই, তাদেরকে যে দোষ দিবেন বিষয়টা তো এরকম না। তারা কিন্তু এখন বলতে পারে যে ভাই আমরা তো স্লগার ব্যাটসম্যান, আমরা নামবো 14 ওভারে পরে, আমরা যদি 6 ওভারের মাঝখানে যদি নেমে যাই তাহলে আমরা কি করব? আমরা তো বাংলা ঠেক দিতে পারি না, বা আমরা তো ধরে সে খেলতে পারি না, আমরা সিঙ্গেল বের করতে পারি না, এটা তো আমাদের দোষ না। আমাদের কাজ হচ্ছে 14 ওভারে পরে আমরা নামবো, 4-6 বন্যা বসাই দিব, একদিন পারবো 2 দিন পারবো না, এভাবেই আমরা খেলতে থাকবো। তাদের কথা যুক্তি আছে। তাইলে বিসিবি যে দল নির্বাচন করতেছে, কেন আমাদের দলের মিডল অর্ডার ব্যাটসম্যান নাই? একমাত্র আফ্রিদি আছে, তহিদ আছে, তো তহিদ যেহেতু আছে তাহলে অন্য যারা আছে ডোমেস্টিকে কেন তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না? দেখেন সাব্বির রহমান কিন্তু গত বিপিএল এ দুর্দান্ত খেলেছেন, এমনকি এবারও কিন্তু ঘরোয়া লিগগুলোতে তিনি ভালো খেলতেছেন। এই প্লেয়ারটাকে কেন ব্যক্তিগত রোষের কারণে কেন তাকে সুযোগ দেওয়া হচ্ছে না? এমনকি ইয়াসিন রাব্বি, তার তো কোনো কালিমা নাই, তাহলে এই প্লেয়ারটাকেও কেন সুযোগ দেওয়া হচ্ছে না? দেখেন আমরা কিন্তু যদি সৌম্য সরকারকে ওপেনিং এ সুযোগ দিতাম, এমনকি
এই দুজনের প্লেয়ার থেকে একজনকে যদি আমরা মিডলে রাখতাম তাহলে কিন্তু আমাদের এত স্লোগানের প্রয়োজন ছিল না। এমনকি যেহেতু বাংলাদেশি খেলা, আমরা কিন্তু মেহেদী মিরাজকে দলের সাথে রাখতে পারতাম। এই ধরনের প্লেয়ারগুলো কিন্তু দলটাকে একটু মজবুত করতে পারতো। আর বর্তমানে 2025 সালে 6 জন প্রপার ব্যাটসম্যান, এর মাঝখানে 2 জন স্লোগার, এমনকি 5 জন বোলিং দিয়ে কোনো টি-20 দল সাজানো হয় না ভাই, শুধুমাত্র বাংলাদেশই সম্ভব। এমনকি এই দল নিয়ে জিতাও সম্ভব। কোথায় সম্ভব? একমাত্র মিরপুরে সম্ভব। কারণ কি আমরা জানি মিরপুরে গর্ত করা আছে, বিপক্ষ দলকে জাস্ট খালি ধাক্কা মেরে আমরা ফেলে দিব। ধাক্কা মেরে ফেলে দিলে আমাদের জয় নিশ্চিত। তো এমন একটা অবস্থায় যখন 160 রান আমরা চেস করতে পারি না, তখন তো এই কথা বলতে হয় যে আমরা গর্ত ছাড়া জয়লাভ করতে পারি না। এমনকি আমরা যেহেতু জানি যে আমাদের মিডল অর্ডার ব্যাটসম্যান নাই, একজন মাত্র আছেন, এমনকি ফিনিশিং রোলের ব্যাটসম্যানরা এতটা ভালো ফর্মে নাই, যেখানে দেখেন জাকির আলীর মতো ব্যাটসম্যান দলে অন্তর্ভুক্ত নাই। সুতরাং বুঝতেই পারতেছেন বাকিদের কিরকম অবস্থা হতে পারে। সোহান 3 বছর পরে জাতীয় দলে ঢুকছেন, এমনকি শামীম পাটোয়ারি আহামরি এমন ধরনের কোনো পারফরমেন্স আপনি বিগত 6 মাসের মাঝখানে দেখাতে পারবেন না। এরকম একটা অবস্থায় আমাদের টপ 3 এইভাবে কিভাবে খেলার সাহস পায় সেটা তো বুঝতে পারতেছি না। আপনি দেখেন তানজিদের অ্যাপ্রোচটা, বলে বলে ছক্কা মারার চেষ্টা করতেছেন। অনেকদিন পরে, মানে 2টা সিরিজের পরে কিন্তু লিটন কুমার দাস দলের সাথে অন্তর্ভুক্ত হলেন। তিনি আইসে রিভার্স সুইপ মারা শুরু করলেন, তারপরে তিনি আউট হয়ে চলে গেলেন। এমনকি সাইফ, যিনি নোলক শটে খুব বিখ্যাত, লেগ সাইডে তার অনেক শক্তি, কালকে লেগ সাইডে কিন্তু তিনি আউট হয়ে গেলেন। দেখেন লেগ সাইডে যে আপনার অনেক শক্তি, এখন কিন্তু আপনাকে নিয়ে অনেক রিসার্চ শুরু হয়ে যাবে। আপনার যেখানে শক্তি আছে ওই শক্তির দিক কিন্তু মানুষ এখন বন্ধ করে দিবে। মনে পড়ে কি আপনাদের অজন্তা মেন্ডিসের কথা? অজন্তা মেন্ডিস যখন সর্বপ্রথম বোলিংয়ে আসছিল, বিশ্বের নামি দামি ব্যাটসম্যান সফল দেখছিল এবং তার বলে বোল্ড এলবিডব্লিউ হয়ে মাঠ ত্যাগ করেছিল। কিন্তু 2-3 বছর যাওয়ার পরে তাকে এমন তুলনা শুরু করছিল যে তিনি আর বোলিং করতে পারে না, তার ক্যারিয়ার একদম ডান এন্ড ডাস্টেড। সাইফ, আপনি ভাই সাবধান থাকবেন। লেগ সাইড আপনি শট খেলতে পারেন ভালো, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু লেগ সাইড থেকে কিভাবে আপনি মানে কম শট খেলে অন্যান্য শট যাতে আপনি খেলতে পারেন সেদিকে আপনাকে মনোযোগ হতে হবে। এখন যদি অন্য প্রসঙ্গে আসি, বাংলাদেশ দলটা যদি একটু অন্যরকম হইতো, বা বাংলাদেশ টিম যারা সিলেকশন করতেছে তারা যদি দলটাকে একটু অন্যরকম করতো, তাইলে কিন্তু দলটা একটু ভালো হইতো ভাই। কারণ কি দেখেন তারা যেভাবে আউট হইতেছে আর বাংলাদেশের টপ অর্ডার যেভাবে ব্যাটিং করতেছে, এটা কোনোভাবেই কাম্য না। আপনি একজন সিটিজেন হয়ে কোনোভাবেই সেটা কাম্য করতে পারতেছেন না, বা আপনি খেলার ভক্ত, নর্মাল একজন ক্রিকেটের ফ্যান, আপনি কোনোভাবেই ক্রিকেট সমর্থন করতে পারতেছেন না যে এভাবে ওপর থেকে আপনার 3টা উইকেট টপ টপ করে পড়ে যাক। 6 জন মিলে রান নিছে 60 রান, বাকি যারা রান নিছে টেলেন্ডার ব্যাটসম্যান। কিভাবে সম্ভব ভাই? নিচে থেকে যদি রান আসা সম্ভব হয় তাহলে উপর থেকে কেন রান আসা সম্ভব না? এক পর্যায়ে তো আমরা ম্যাচ জিতে গিয়েছিলাম, 3 বলে 17 রানের প্রয়োজন, যেখানে ছক্কা মেরে দিয়েছিলেন তাসকিন আহমেদ। অল্পের জন্য ছক্কাটা হয় নাই, কারণ কি তার পাটা স্ট্যাম্পে লেগে তিনি আউট হয়ে গেছিলেন। তখনও কিন্তু আমি কিন্তু উচ্ছ্বসিত হয়ে গেছিলাম যে এখনো ম্যাচ জেতা সম্ভব, বা ড্র হওয়া সম্ভব, সুপার হওয়া সম্ভব। সুতরাং বুঝতেই পারতেছেন আমাদের আশাটা কত পর্যায়ে উচ্ছ্বাসিত থাকে। কিন্তু এরকম একটা অবস্থায় বাংলাদেশ যেভাবে খেলে, সুতরাং বুঝতেই পারতেছেন তাদের আমাদের প্রতি কোনো মায়া মমতা নেই। কারণ কি তারা জানে সোনার হরিণ তারা পেয়ে গেছে, জাতীয় দলে তারা খেলতে পারতেছে, বিপিএল তাদের সামনে আছে, টাকা টাকা ভাই। সোনার হরিণ একবার পেয়ে গেছে মানে তাদের এত কিছু চিন্তা করে লাভ নেই। দলে আসে আর না আসে, কয়দিন পরে বিপিএল খেলবে, আবার দলে ঢুকবো, ঘুরাই ফিরে তো এই কয়েকটাই প্লেয়ারই বাদ দিলেও 2 দিন পরে আপনি ডাক দিবেন, দলে না নিলেও আপনি আমাকে রাখবেন। ওই চিন্তা যখন মাথায় একবার ঢুকে যাবে, তখন কিন্তু আপনি আর ভালো খেলা দেশবাসীকে দিতে পারবেন না, নিজের জন্য খেলতে পারবেন না। কারণ কি আপনার মাথায় একটা জিনিস সেট হয়ে গেছে যে আমি ছাড়া বিকল্প কেউ নাই, অল্টারনেটিভ কেউ নাই। আজকে আমি, ও কালকে, 2 দিন পরে আমি, আবার ঘোরাই ফিরে আমরাই তো খেলবো, নিজেদের মাঝখানে ভাগাভাগি করে আমরা দলটাকে সাজাই দেবো। সুতরাং বুঝতেই পারছেন এই চিন্তা যদি আমাদের চিন্তা চেতনা থেকে না বেরোতে পারে, আমরা কখনোই ভালো ক্রিকেট উপহার দিতে পারবো না দেশবাসীকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে আপনারা। নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।